এখন অনলাইনে জেনারেশন জির কাছে হোয়াট ইজ বিএনপি, উই আর লুকিং ফর শত্রুজ, উই আর 10টা অস্ত্র পাঠাবো, দিস থিংস, এগুলো খুবই পপুলিস্ট কথাবার্তা। সো একেবারে গঠনমূলক জায়গা থেকে বিএনপি হ্যাজ মেড ইটস ইম্প্যাক্ট ফ্রম জিয়াউর রহমান টু এরশাদ বিরোধী আন্দোলন টু 1 থেকে 6 এটসেট্রা এটসেট্রা। সো এই জায়গাগুলো কেন আমরা বিএনপি থেকে তৈরি করতে পারছি না, কেন এখনো বিএনপি হাওয়া ভবন আমাদের চিন্তা করতে হচ্ছে? Gen Z, they don't know about Notun Kuri, but what BNP means to them is all about looking for shotrus or 10 truck ostro. যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধহয় জেন জিরই নাকি? আপনি তো জানেন, কে বলল জেন জি জানে না? দেখুন, গত 15 বছর ধরে পাঠ্য বই খুললে বাংলাদেশের ইতিহাস বলতে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কাউকে বোঝা যেত না। গত 15 বছর ধরে মিডিয়া খুললে পৃথিবীর রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে শেখ হাসিনা, এই বয়ানটি রাবীন্দ্রিক ভাষা থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাষায় বাংলাদেশের যত চ্যানেল আছে যার যার মতো করে প্রচার করেছে, রাইট অর রং? গত 15 বছর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। বেগম খালেদা জিয়াকে 10 পাতা পত্রিকার লাস্ট পাতায় ছোট্ট করে নিউজ করা হতো, রাইট অর রং? বিএনপিকে কি মুছতে পেরেছে? না। বিএনপিকে কি 10 ট্রাক অস্ত্রের ফ্রেমে আটকাতে পেরেছে? না। বিএনপিকে কি কেবল লুকিং ফর শত্রুজে আটকায় রাখা গেছে, কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে? যায় নাই। তার মানে রাজনীতিতে বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু বয়ানই রাজনীতি নয়। একটার পর একটা বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকার, শাবক, কি না বলেছে বলেন তো? লাভ হয়েছে? কি স্লোগান উঠলো শেষমেশ? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এইরকম ভাবে নিজের বয়ান নিজের গায়ে বুমেরাং হওয়া, a big lesson for all. কাজ করেন, কাজ করতে থাকেন, আপনার কাজই আপনার বয়ান তৈরি করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ দেখি নাই আমরা এখানে যারা বসে আছি, কিন্তু তার খাল খনন কর্মসূচি এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার সার্কের উদ্যোগ এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয়, তার নতুন কুড়ি এখনো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়। কোনো প্রচারণা নাই, কিচ্ছু নাই। দ্য ওয়ার্ক, দ্য অ্যাকশন উইল স্পিক ফর ইউ। এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় হচ্ছে 2018 থেকে 22 450 জনের মতো নারী নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, মারা গেছে। 80% বাংলাদেশি নারী বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আজকে আমার বক্তব্য যারা একটু মনোযোগ দিয়ে শুনেছেন বুঝেছেন যে সমাজের অতি এম্পাওয়ার্ড যেই নারীটিকে মনে হয় সেও নানান রকম হেনস্থার বাইরে থাকে না। আমাকে আজকে সেধে যেচে গলায় জোর নিয়ে বলতে হলো একজন নারীকে প্রশ্ন করতে হবে, তারপর একজন নারী প্রশ্ন করলেন। কেন? আপনারা যদি সকল জায়গা পুরুষের জন্য নিজেরাই ছেড়ে দেন এবং নিজেরা বলবো শাড়ি গয়না সাজ গোজ নাটক এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে তো হবে না। না, ওইটারও দরকার আছে জীবনে, কিন্তু ওইটাকে জীবন বানায় ফেলেন না। রাজনীতির পাতাটাও পড়েন, দেশ দশের খবরটাও জানেন, আইনি পাতাটাও দেখেন, এবং সবচেয়ে জরুরি নিজের একটা জীবন তৈরি করেন এবং নিজের পক্ষে সবচেয়ে আগে নিজে দাঁড়ান। কেউ আপনার পক্ষে দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানটা শক্ত করবেন এবং নিজের কাছে সৎ থাকেন। অটোমেটিক্যালি প্রথমে অনেক রকম সমালোচনার মধ্যে পড়বেন, নানা রকম ক্রিটিসিজমের শিকার হবেন, ইগনোর করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, জাহেদ তার দৌড় শুরু করেছে এখান থেকে, আর আমি আমার দৌড় শুরু করেছি এখান থেকে। আমরা দুজন একই ফিল্ডে কাজ করি, আমরা দুজন খুব ভালো বন্ধু, সেজন্যই উদাহরণটা দিলাম। সুতরাং আমাকে যদি জাহেদের কাছাকাছি যেতে হয় কিংবা জাহেদকে ছাড়িয়ে যেতে হয়,
আমার পরিশ্রমটাও দ্বিগুণ করতে হবে, আমার অধ্যাবসায়টাও দ্বিগুণ লাগবে। আমি মেনে নিচ্ছি নারীকে নানান রকম বাড়তি জিনিস মাথায় নিয়ে, বাড়তি ঝামেলা যেগুলো পুরুষকে মাথায় রাখতে হয় না সেগুলো নিয়ে, এগুলো আমার জীবনেও আছে, শেখ হাসিনার জীবনেও ছিল, বেগম খালেদা জিয়ার জীবনেও আছে। সুতরাং এগুলো নিয়েই আমাদের দৌড়টা শুরু করতে হয়, এটা মাথায় রাখবেন। আর আপনাকে নির্যাতন করবার মানসিক কিংবা শারীরিক এই স্পেসটা কাউকে দেবেন না। প্রথমেই আওয়াজ তুলুন, দ্বিতীয়বার আর এই ঘটনা ঘটবে না।